এই কান্নাটা আজকে হয়তো অনেকেই দেখবে, বাট আমি লাস্ট 10 বছরে ভাই আমি কোথাও কান্না করি না, শুধুমাত্র ভাই মানুষ হাসবে দেখে। বাট আজকে আমি আমার ইমোশনটা ধরে রাখতে পারলাম না ভাই। সময়টা ছিল 2003 সাল। তো আমাদের স্কুলে থেকেই তার সাথে দেখা আর কি, একই স্কুলে পড়তাম। তাকে দেখি, দেখার পরে হয়তো যেটা হয় সেই বয়সে একটু পিছনে পিছনে যাওয়া। 2003 আমি ফার্স্টেই তাকে প্রপোজ করি। সে একটা রিপ্লাই আমাকে দিল যে আমরা দুজন দুজনকে পছন্দ করছি। মোটামুটি চলছে তখন, এমন কোনো দিন নেই মানে 365 দিন আমার তাকে দেখতে হবে। তখন তো মোবাইল ছিল না, 3টি লাইন ছিল, সারা রাত কথা বলতাম। এর মধ্যে আবার চিঠি আদান প্রদান হইতো। তো 2007 সালে হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হই। মানে তখন আমার টার্গেটটা ছিল যে ওকে আমার বিয়ে করতে হবে, তো ওর জন্য আমার এস্টাবলিশড হইতে হবে যত দ্রুত সম্ভব। তো আমি হোটেল ম্যানেজমেন্ট করার পরে হোটেল সোনারগাঁয়ে আমার জয়েন করছি। এর মধ্যে হচ্ছে মেয়েদের যেটা স্বাভাবিক অর্থে থাকে, একটু ইন্টার পরে বাসা থেকে বিয়ে একটা ব্যাপার। তো এটা না প্রায় আমাকে বলতে বাসা থেকে ঘটক আসছে। তো এখন একদিন হচ্ছে যে আমি ওনাদের বাসায় গেছি সরাসরি। তো বাসায় গিয়ে পরিচয় দিলাম যে আমি অমুকের ছেলে, আমি এই এলাকায় থাকি, আমরা একসাথে পড়াশোনা করছি। তো যে বললাম যে দেখেন আপনারা যেটা করতেছেন প্রয়োজন নাই, কিন্তু ঘটক দেখার দরকার নেই, আমরা অনার্স পাস করে আমরা তখন ডিসাইড করবো, এর মধ্যে আপনাদের টেনশনের কিছু নেই। এই প্রস্তাবটা আপনি কাকে দিলেন? ওনার মাকে সরাসরি। ওনার মা উত্তর কি দিল? ফার্স্টে তো আমাকে একটু পাত্তা দিচ্ছিলেন না, তারপরে আমি ওকে নিয়ে আমার বাসায় আসছি, আম্মার সাথে পরিচয় করে দিছি। তো তখন আমার বাসায়ও জানে, আম্মা রাজি ছিল বাট ফ্যামিলি আর কেউ রাজি না। তো এইভাবেই চলতেছে। 2015 সাল আমি মাস্টার্স কমপ্লিট করছি। এর ভিতরে ওনাদের ফ্যামিলির সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গেছে। ইভেন আমার এলাকায় 12 বছর ধরে ওকে দিয়ে তো আমি ঘুরিস, একই এলাকায় আমি তো সবাই দেখতেছে এত বছর ধরে। তো মোটামুটি এটা সবাই জানে। বুঝলাম যে না, এখন বিয়ে নিয়ে কথা বলা যায়। তো বাসায় বললাম, আম্মু ঠিক আছেন, বাবা একটু বাদ সারতেছেন। তো এক পর্যায়ে মানে সবাইকে একটা বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসলাম যে আমি এখানে করবই। তো বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছে। এখন ওর আবার একটা শখ ছিল যে খুব ধুমধাম করে করতে হবে। তো আমি বললাম হ্যাঁ, ও চাইছে, মানে ও যখন যেটা বলে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি। তো এখন আমার ফ্যামিলি একরকম বলে, ওদের দেনা পাওনার বিষয়টা কেউ বাড়ায় বলে, কেউ কমায় বলে, অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা ম্যানেজ করলাম। দুই ফ্যামিলিতে প্রথম থেকেই কিছু ভেজাল হচ্ছিল। হ্যাঁ, আমি সেটা ম্যানেজ করতেছি। তো 2015 সালের 6 অক্টোবর আমাদের কাবিন হয়েছে। অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় 1 সপ্তাহ যাবত। আমরা এলাকায় বিয়েটা এমনভাবে হয়েছে, এটা এখন পর্যন্ত মানুষ জানে। এত ধুমধাম ছিল, মানে যাত্রাবাড়ির ইতিহাসে আসলে এই অনুষ্ঠানটা এর আগে কেউ দেখেনি। এটা ঘোড়া ছিল, পালকি ছিল, বহর ছিল বিশাল। তো বউ যেদিন নিয়ে আসছি বাসায়, তো আমি ছিলাম ঘোড়াতে, পিছনে ছিল পালকি, এদিকে এই ব্যান্ড পার্টি বাজতেছে, আমার হাতে ছিল তলোয়ার। আমি তো একদম আমার এলাকার ভিতরে তলোয়ার ঘুরে ঘুরে বউ নিয়ে আসতেছি, এদিক দিয়ে একদম ব্যান্ড পার্টি বাজতেছে, পুরো এলাকা তো ভাই উতাল পাতাল লেগে গেছে বিষয়টা এরকম। তো বাসায় নিয়ে আসছি। তো বাসর পার হলো, পরের দিন রিসেপশন ছিল। এই রিসেপশন থেকে একটু ঝামেলা শুরু হইলো। ঝামেলাটা ছিল বাসা থেকে কেউ রাজি না, আম্মা রাজি, এছাড়া কেউ রাজি না। এখন আমার সাথে কে যাবে ওদের বাসায়, কারো কোনো আগ্রহ নাই। তো আমি সাহস করে বললাম কাউকে লাগবে না, চলো। আপনি আপনার স্ত্রীকে বললেন? হ্যাঁ, চলো, কাউকে লাগবে না। তো আমি ওদের বাসায় চলে গেছি। 2 দিন আড়াই দিন তো থাকতে হয়, এরপরে তো আমার বাসা থেকে যেতে হয়, মানে এরকম একটা সিস্টেম থাকে। তো আমার বাসা থেকে কেউ যায়নি। এখন ওদের বাসা থেকে কথা হচ্ছে কেউ না আসলে মানে কিভাবে, এটা কি এখন যে এটা ফ্ল্যাশ হইলো যে আমি জোর করে মানাইছি, আর আলটিমেটলি আম্মা ছাড়া মন থেকে বেশি একটা কেউ রাজি না। 2 দিন যাওয়ার পরে আমি ওনার ফ্যামিলি থেকে বললাম কারো আসার দরকার নাই। মানে আমি খুব কনফিডেন্টলি, আমি আমার ওয়াইফ ছিলেন, ওনার হাত ধরে বললাম আমি যেহেতু হাত ধরছি আমি নিয়ে যাচ্ছি, আমি আমার রেসপন্সিবিলিটি, কেউ আসলো কে না আসলো দরকার নেই। তো আমি ওকে নিয়ে আমার বাসায় চলে আসছি। এভাবে চলতে লাগলো। এখন ফ্যামিলির মেম্বারদের সাথে একটা ক্ল্যাশ শুরু হইলো। প্রথম ঘটনাটা হয়েছে সকালবেলা ঘুমাচ্ছি, ও দৌড়াই আসছে, ও আসছে, ওর পিছনে আমার বোন আসছে। কি হয়েছে? তো ওদের নাকি একটু কথা কাটাকাটি হয়েছে। আপনার স্ত্রীর সাথে আপনার পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়েছে। এখন ওয়াইফের কথা হচ্ছে আমি আমার ফ্যামিলিকে কিছু বললাম না কেন সেই সময়, ওরা আরো রাগ, আমি আমার ওয়াইফকে কিছু বললাম না কেন। আমি বললাম ঘটনাটা কি হয়েছে বলো। মানে মরিচ বাছা নিয়ে একটা গ্যাঞ্জাম লেগে গেছে। এভাবে চলতে চলতে 1 সপ্তাহ 10 দিন পরে একটা নতুন ঘটনা যোগ হইলো ভাই, যে তার দৃষ্টিতে হলো যে আমার ফ্যামিলির একজন মেম্বার, ওনার সাথে আমার একটা রিলেশন তার দৃষ্টিতে নাকি পড়ছে। এখন হচ্ছে যে আমার কথা হচ্ছে তোমার চোখে এটা পড়তে পারে, তোমার জায়গায় তুমি রাইট, বাট ফ্যামিলিতে আরো 5-6 জন আছে। যদি 6 জন থাকে, 6 জনের তো 12টা চোখ।
তো 12টা চোখে কখনো এরকম পড়ে না, তোমার 2টা চোখে বারবার এরকম পড়তেছে। আমি পরবর্তীতে এগুলো বের করলাম যে কি হয়েছে। মানে বিষয়টা ছিল এরকম, আমি যখন বাসা থেকে বেরো অফিসে যাই, উনি নাকি বারান্দায় আসেন। আমার ওইফের কথা হচ্ছে, আমার হাজবেন্ড অফিসে যাচ্ছে, তুমি কেন বারান্দায় এখন? তো এটা নিয়ে তুমুল ঝগড়া। প্রথমে আমাদের রুমের মধ্যে ছিল, পরে রুম থেকে এটা আম্মার কানে গেছে, সবাই জেনে গেল, আমার ভাইও জানলো। বাট বাসা থেকে তো এরকম কোনো জিনিস কেউ দেখতেছে না, শুধুমাত্র তার চোখের দেখা। আপনার স্ত্রী? স্ত্রী। তা আমি বললাম যে তোমার এরকম মনে হবে কেন? আমি যদি এরকমই হইতো তোমাকে বিয়ে করতাম, এই ঘরে নিয়ে আসতাম না, আলাদা থাকতাম। এটা নিয়ে আমাদের ফ্যামিলিতে একটা গ্যাঞ্জাম শুরু হইলো। আপনার ভাবির কোনো মন্তব্য ছিল এ ব্যাপারে? তার কোনো মন্তব্যও নাই, তার অ্যাক্টিভিটিস এখানে নাই। আপনার ভাইয়েরও কোনো কথাবার্তা নাই? না, সবাই বুঝাচ্ছে, কিন্তু ও কাউকে মানতেছে না। এক সময় মানে বিষয়টা এরকম, সে আমার এইখানে থাকবে না। এইটা উইদিন 2 মান্থ বিয়ের। তাই আমি বললাম, এটা তুমি কেমন কথা বললো? আমি সবার ছোট, আমি সবার এত কিছু মানায়, এত কষ্ট করে, এত কিছু ম্যানেজ করে তোমার এত একটা সম্মান দিয়ে নিয়ে আসলাম, আর আমার বড় ভাই আছে, বাবার আমি কেমনে বলি আমি আলাদা থাকবো? আমি সবার ছোট, এটা তো কখনো সম্ভব না। এটা নিয়ে বিচার দিছে ওর বাসায়। এই নিয়ে ঝামেলা লাগতে লাগতে 2 ফ্যামিলি ডিভাইড হয়ে গেছে। মাঝখানে পড়ছি আমি। ওরা ব্লেম দিচ্ছে যে আমার এরকম, আমার বাসা থেকে বলছে না আমার ছেলে এরকম হইতে পারে না। তারপর বললাম যে তুমি তোমার বাসায় থাকো, আমি আমার বাসায় থাকি, মাঝখানে আমার যাওয়া আসা আছে। আমি মানে খুব চেষ্টা করতেছি ম্যানেজ করার, কেউ ম্যানেজ হচ্ছে না, যার যার জায়গায় সে খুব টাইট। ওটা নিয়ে একটু তখন 2 পক্ষের খুব ঝামেলা। এই যে চেষ্টাটা করা 2টা ফ্যামিলির একসাথে করা, এটার হইলো না। এই পেনগুলো নিতে নিতে কিন্তু আমি রাখার সাথে মোটামুটি ভালো একটা এঙ্গেজমেন্ট আমার হয়ে গেছে। তো ফাইনালি ওর সাথে আমার মোটামুটি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে 4 মাস 4.5 মাস পরে তাদের জায়গা থেকে তারা আমাকে একটা মামলা দিল। আমি নাকি 10 লাখ টাকা যৌতুক চাইছি, তাকে মারধর করছি, এক কাপড়ে মেরে তাকে বের করে দিছি। কিন্তু এর আগে তো 2-3 মাস 4 মাসে আমার সাথেই নাই। কিন্তু কখনো গায়ে হাত তোলার? না না না, এরকম গায়ে এটা তো সম্ভব না ভাই। 12 বছর একটা আপনি যাকে ভালোবাসছেন, এটা গায়ে সম্ভব কখনো? তো আমি এটা নিয়ে অ্যারেস্ট করা হইলো। তো ওখান থেকে জেলখানায়, তো আমি তো 15 দিন মোটামুটি জেল খাটছি। আমি সবগুলো কাগজপত্র দিছি, কল রেকর্ড দিছি, আমার লোকেশন দিছি, সিসি ফুটেজ দিছি, 48 ঘন্টার। আমার যে দোষ ছিল সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, জামিন। তারপর আমি বের হয়েছি। তো বেরোয় আসার পরে আবার এটা স্থানীয়ভাবে আবার বসছে, দেনা পাওনার কি ছিল সেগুলো আমরা এক বসাতেই সব দিয়ে দিলাম। ডিভোর্স তো হয়ে গেল। মানুষের কথাগুলো নিতে পারতেছি না ভাই। আর এত বছর প্রেম, সবাই জানে এলাকার, একটু টিটকারিমূলক কথাবার্তা নেওয়া যায় না, বাসা থেকে বেরোই না। এরপরেই আমি ড্রাগসের সাথে এমন ভাবে জড়াই গেলাম, 2-3 বছর আমি নাই, দুনিয়াতে নেই। এর ভিতরে তো আমার চাকরি নাই, কিছু নাই। এত বছর চাকরি করলাম, সবকিছু মানে শেষ। একই এলাকায় তো মাঝে মধ্যে সামনাসামনি হয়ে যায়। তো একদিন রাস্তায় এই সিচুয়েশনে ওর সাথে আমার একটু সামনাসামনি দেখা। আসলে ভাই আমি তো নেশা করে শেষ হয়ে গেছিলাম, একদম নিঃস্ব হয়ে গেছিলাম ভাই। নেশা করতে 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 অবস্থা খারাপ হয়ে গেছিল। চেহারা তো এরকম এতই বাজে ছিল যে আমি লজ্জায় ঘর থেকে বেরোতাম না। তো যার জন্য আমার এত কিছু, তার সাথে দেখা হওয়ার পরে সে যে হাসিটা দিছে আমাকে দেখে, এটা আসলে ভাই আমি নিতে পারি নাই। আমি তখন ভাবলাম যে তার জন্য আমি শেষ হয়ে গেলাম, সে আমার জন্য তো কষ্ট পাইল না, সে আমাকে নিয়ে উপহাস করতেছে। তখনই চিন্তা করছি ভাই ঘুরে দাঁড়াইতে হবে। কার জন্য কষ্ট করতেছি, কার জন্য আমি কষ্ট পাইতেছি? আমি যার জন্য কষ্ট পাচ্ছি সে তো আমার জন্য কষ্ট পাচ্ছে না। সেদিন থেকে আমার আসলে জীবনের গতিটা ঘুরে যায়, তার একটা মাত্র হাসিতেই। যে আমার এই অবস্থা থেকে যার হাসি আসতে পারে, আর যাই হোক সে আমার জন্য আসলে কষ্ট পাবে না। আমি তখন আমার সোজাসুজি বাবার কাছে যাই। আমার বাবার কাছে যাই, আমি বললাম আব্বা আমি এই বিষয়গুলোতে আসক্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না, প্লিজ আব্বা আপনি আমার একটু সাহায্য করেন, আমি একটু বাঁচতে চাই। তো ডাক্তারের কাছে গেলাম, কি করতে হবে? আমাকে ওষুধ টষুধ দিলেন। তো ঠিক আছে, মোটামুটি সেখান থেকে রিকভার করলাম, মোটামুটি ডাক্তারের সহযোগিতায় মোটামুটি আমার ড্রাগ থেকে আমি সম্পূর্ণ দূরে, পুরোপুরি ছেড়ে দিতে পারছি আলহামদুলিল্লাহ। তার জন্য যেমন আমি ডেলি হয়ে গেছি, তার ওই দেখাটাতে যে হাসি দিছিল, ওই হাসির কারণে আমি আবার কামব্যাকও করতে পারছি। এই জায়গা থেকে হচ্ছে যে আমার কামব্যাক করাটা। আমার ভাইয়া যিনি আছেন, ওনার কথাটা একটু স্পেশালি না বললে আসলে হয় না। একদম বড় ভাই যিনি, উনি কানাডাতে আছেন। মানে উনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি জাস্ট ওনাকে একটু বলতে চাই, ভাই আপনাকে আমি যথেষ্ট ভালোবাসি ভাই। ইনি একজন মানুষ যিনি ফ্রম দ্য বিগিনিং আমার অদৃশ্য বলে হাতটা যেভাবে ধরে রাখছেন এখন পর্যন্ত, কোনোটা দেখে হোঁচট খেলে উনি আগে ধরেন। মানে হচ্ছে সবাই যখন বলে তোকে দিয়ে কিছু হবে না, তুই পারবি না, নিজে নিজে বুঝে সবকিছু, তোর দ্বারা কিচ্ছু হবে না, সেখান থেকে উনি বলছে কোনো সমস্যা নেই, তুই পারবি। ওনাকেই বলতেছি তো ভাই আপনার আল্লাহ রহমত যে আপনার মতো একজন ভাই আসলে আমার আছে, যিনি সর্ব জায়গায় আসলে উৎসাহ দেওয়ার কারণে আজকে হয়তো আমি বাজে একটা জায়গা থেকে, যেখানে মানুষ আমাকে মূল্য দিত না, সেখান থেকে জাস্ট আপনার উচিলে আমি এই পর্যন্ত আসছি। তো আপনি, আমি চাই বাকি জীবন যে কদিন থাকি আপনি আমাকে ঠিক এইভাবেই রাখবেন, আগলে রাখবেন।
আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসলে ভাই আপনার বিষয়টা বলে শেষ করে যাবে না। আমি আসলে ভাই আমার এই কান্নাটা আজকে হয়তো অনেকেই দেখবে, বাট আমি লাস্ট 10 বছরে ভাই আমি কোথাও কান্না করি না, শুধুমাত্র ভাই মানুষ হাসবে দেখে। বাট আজকে আমি আমার ইমোশনটা ধরে রাখতে পারলাম না ভাই। উনি তখন আমাকে বলছে যে তুই তোর ভালো লাগার জন্য তুই যা করবি কর, ঘুরতে যাও, তুমি ঘরে বসে থেকো না, তোমার চাকরি বাকরি করা লাগবে না, এখন তুমি ঘুরো, মন ঠিক করো। টাকা পয়সা সব উনি দিছে? সব উনি দিছে। আমি এরপরে বিভিন্ন দেশে ঘুরি ফিরি। আমি এখন তো মোটামুটি স্থির হয়েছি, বিজনেস স্টার্ট করছি, 23-24 থেকে বিজনেস শুরু করছি। সবকিছুর পরে আমার ওই বিশেষ মানুষটাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আপনি যে ভুল বুঝে ভুল করে আপনি চলে গেলেন, আপনার সিদ্ধান্তটা ভুল ছিল। আপনার সার্বিক জীবনের আপনি ভালো থাকেন। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমার প্রতি কোনো অভিযোগ রাখবেন না, কোনো অভিমান রাখবেন না। যদি কোনো দোষ করে থাকি আপনাকে পাওয়ার জন্য করছি, যদি কোনো ভুলও করে থাকি সেটা আপনাকে পাওয়ার জন্য করছি, এবং সেই জায়গা থেকে আপনি যদি সেটা রাগ করেন, জাস্ট আমাকে মাফ করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিয়েন। কোনো প্রকার রাগ অভিমান আপনি আপনার মনে রাখেন না। আসলে এখানে আমি আসছি আমার নিজের গল্পটা বলার জন্য। এখানে আমি কাউকে দোষারোপ করছি না বা কাউকে দোষ দিচ্ছিও না। আপনার কাছে যদি এটা মনে হয় এটা মিথ্যা, ওকে, আপনার কথাই সত্যি, তাহলে এটা মিথ্যা, কিন্তু তর্কের কিছু নাই। ডিভোর্স হয়েছে কবে? 2017-তে। আজ 2026। আজ 2026। এর মাঝে অনেক সময় চলে গেছে, অনেক সময় প্রায় চলে গেছে। 9 বছর। আপনি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন? না, এটা তো সম্ভব না, হচ্ছে না, হবেও না। এখন জীবন নিয়ে আসলে চিন্তা ভাবনা হচ্ছে, একটা ঝামেলা গেছে, সেখান থেকে অনেক কিছু শিখছি। আসলে থেমে থাকার কোনো সুযোগ নেই, সামনে আগে যেতে হবে। তো প্ল্যান আছে, সামনে বিয়ে শাদী করার একটা চিন্তা ভাবনাও আছে। তো খুব দ্রুত করে ফেলবো ইনশাল্লাহ। একজনের জন্য তো সারা জীবন কষ্ট পেয়ে লাভ নাই। আসলে কি ভাই, আমরা অনেক ছেলেরা মনে করি কি, আমরা যাদেরকে ভালোবাসি, যারা আমাদের প্রিয় মানুষ, তারা আমাদের জন্য অনেক কষ্ট পায়। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ভাই আমার মতো যারা আছেন, কোনো মানে নাই ভাই। আপনি যাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দেন। তার জন্য কষ্ট পাওয়া মানে নিজের জীবনটা নষ্ট করা। আর এই জীবন নষ্ট করার কোনো মানে নাই। জীবনটা আসলে ভাই অনেক সুন্দর। শুধু শুধু একটা মানুষের জন্য জীবন নষ্ট করে জীবনে আসলে কোনো গতিপথ খুঁজে পাওয়া যায় না ভাই। আর একটা কথা হচ্ছে, আমাদের সমাজে যেগুলো হয়ে থাকে, ফ্যামিলি একজন যদি পথ ভুল করে তাকে কেউ শোধরাতে চায় না। তো সেই জায়গা থেকে আমি খুব লাকি, আমার বড় ভাই যিনি, উনি যেভাবে আমার হাতটাকে ধরছেন। তো আমি চাই আপনাদের ফ্যামিলিতে যদি কোনো একজন এভাবে ভুল পথে চলে যায়, তাকে উপহাস না করে তার হাতটা ধরেন, তাকে জিজ্ঞেস করেন তার কি সমস্যা, তাকে সাহায্য করেন ভালো একটা জীবনে আসার জন্য। এটাই ভালো, কারণ একটা পরিবারে একটা মাদকাসক্ত মানুষ থাকা মানে সেই পরিবারটা ধ্বংস। আপনার জন্য অনেক শুভকামনা। আপনি নির্দ্বিধায় অনেকগুলো কথা আমাদের স্টুডিওতে শেয়ার করেছেন। আমরা সাধুবাদ জানাই, আপনি সেই নেশাগ্রস্ত জীবন থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন। আপনার ভিতরে এতটুকু সৎ সাহস বলেন বা নিজের জিদ বলেন, এটাকে আমরা সম্মান করি। আমরা মনে করি যে কোনো মানুষ খারাপ পথ থেকে ফিরে আসার জন্য নিজের ভিতরে জিদটাই যথেষ্ট, ইচ্ছেটাই যথেষ্ট, নিজের ইচ্ছাটাই যথেষ্ট। আমরা দোয়া করব আপনি নতুন একজন জীবনসঙ্গী খুঁজে পান আপনার মনের মতো, এবং আপনার ভবিষ্যৎ জীবন সুখের হোক, শান্তির হোক। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে শুভকামনা।